আরেকজনের কথা না বললেই নয়, আমি চেষ্টা করব তাকে খুঁজে পেতে। তো দর্শন তো হলো না, যাত্রা কমপ্লিট করতে হবে। চলো, মহাদেবের যা ইচ্ছা তা মাথা পেতে নিতেই হবে। মতান্তরে ষষ্ঠ কেদারও রয়েছে, সেটা কোথায় জানেন? মন্দিরে পুজোর জন্য লাইন দেখুন। আজকে আমাদের এই যাত্রাপথে আমার জন্য একটা সাংঘাতিক দুঃসংবাদ ছিল। প্রথমে সুন্দর সকাল, হালকা ঠান্ডা, সাথে মিষ্টি রোদ, বেশ ভালো একটা দিন শুরু হলো আজকে। এখন আমরা যাচ্ছি শাড়িগ্রাম থেকে চোপতা। গাড়ির ঘড়িতে এখন 6:53। আমাদের একটু দেরি হয়ে গেল আজকে। সকালবেলা ঘুম থেকে ওঠার কথা ছিল 5টা, আমরা গড়িমসি করতে করতে 5:30টায় উঠেছি। শাড়িগ্রাম যেখানে আমরা রয়েছি সেখান থেকে চোপতার ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার মতো। চোপতা থেকেই শুরু হয় তুঙ্গনাথের হাঁটা। মাত্র 20 কিলোমিটারের জন্য আমরা আর শাড়িগ্রাম থেকে ঠাঁই নাড়া হইনি। তো যারা শাড়িগ্রাম দেউরিয়াতাল করবেন না তারা সরাসরি চোপতাতে চলে আসবেন, চোপতাতেই থাকতে পারেন, সেখানে থাকার জায়গা রয়েছে। আজকে তুঙ্গনাথ দেখে আমরা আবার শাড়িগ্রামে ফিরে আসব। কাল সকালে এখান থেকে চলে যাব দেরাদুন, সেখানে কুম্ভ এক্সপ্রেস ধরে 16 তারিখ ভোরবেলা ফিরব কলকাতা। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর আজকে আমরা যাচ্ছি তুঙ্গনাথ। এইখানে তুঙ্গনাথে যাওয়ার গেট। সাংঘাতিক ভিড়, এত গাড়ি এখানে, 100-5 গাড়ি রয়েছে, তার বেশি হবে। আমার এখনো মনে আছে 2009 সালে যখন আমি এসেছিলাম, কিচ্ছু ছিল না এখানে, 4-5 জন মাত্র আমরা তুঙ্গনাথ গিয়েছিলাম। এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, ভাবা যায় না কি পরিমাণ লোক সমাগম হয়েছে এখন এখানে। এত গাড়ি, এত মানুষ। আগে একটু খেয়ে নিতে হবে। আমরা রাস্তার পাশে একটা দোকানে ঢুকে পড়লাম, পরোটা বানাচ্ছে। সকালে খালি বিস্কুট খেয়ে বেরিয়েছি আমরা, পরোটা খেয়ে নিই। আর এখানে ঠান্ডা রয়েছে, ভালো ঠান্ডা রয়েছে। আমরা শাড়িগ্রাম থেকে প্রায় 2000 ফিট মতো উপরে চলে এসেছি এবং উপরেও ঠান্ডা হবে। এই প্রথম ঠান্ডা লাগছে এবং জ্যাকেট পরতে হবে। আলুর পরোটার মতোই খেতে বল। হ্যাঁ, ও যাবে আমাদের সঙ্গে ওপরে। पहले तो नहीं गए थे, चलो हाँ ঠিক আছে, एक ही साथ में हो जाएगा पुण्य। এখানে আলু পরোটা নিল 50 টাকা করে। এবার হাঁটা শুরু। এখান থেকে লাঠি নিয়ে নিলাম, 50 টাকা করে এক একটা জমা রাখলো। ফেরত দিলে 20 টাকা আবার ফেরত দেবে, মানে 30 টাকা ভাড়া, বেশ বেশি। এই হলো তুঙ্গনাথের গেট, যেখান থেকে হাঁটা শুরু। 2009 সালে খুব সম্ভবত আমি এই বাড়িটায় ছিলাম, তখন একতলা ছিল। এই যে এই দোকানটা দেখছেন, তুঙ্গনাথের পথের শুরুতেই ডান দিকে এই দোকানটা, মঞ্জিত, যার তার নাম মঙ্গল সিং। যারা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী পড়েছেন তারা মঙ্গল সিংকে চেনেন। উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের গাইড ছিলেন এই মঙ্গল সিং। ওই হলো গেট, আর এই হলো মঙ্গল সিং এর দোকান। আর এই পথ চলে গিয়েছে তুঙ্গনাথে। তখন শ্রী মঙ্গল সিংয়ের বয়স ছিল মাত্র 17 বছর। এইসব অঞ্চলে শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে গাইড হিসেবে ঘুরে বেরিয়েছিলেন এই মঙ্গল সিং। আমার সঙ্গে মঙ্গল সিংয়ের দেখা হয়েছিল 2009 সালে। তখন ওনার বয়স অনেক, 90-এর ওপরে। ওনার হাতে রুটি খেয়েছিলাম। যারা এই সব অঞ্চলে ট্রেকিং করেন তারা সবাই জানেন মঙ্গল সিংয়ের কথা। 2015 সালে উনি পরলোক গমন করেন। আজকে আমি যখন যাত্রা শুরু করলাম, ডান দিকের এই দোকানটা দেখে ওইখানে বসে আমি খেয়েছিলাম। এখানে জিজ্ঞেস করলাম যে মঙ্গল সিং কোথায়, তো ওনার নাতি বললেন যে উনি চলে গিয়েছেন 2015 সালে। খুবই নস্টালজিক এই দোকানটা আমার কাছেও, কারণ দারুণ সুন্দর খাবার খেয়েছিলাম এবং গল্প করেছিলাম মঙ্গল সিংয়ের সঙ্গে। চলুন যাত্রা এবার শুরু করা যাক। এখানে দেখুন খচ্চর পাওয়া যাচ্ছে ওপরে যাওয়ার জন্য। যাতায়াত
খরচ হচ্ছে 1300 টাকা করে, আর শুধু ওপরে ছেড়ে দেবে 900 টাকা, আর ওজন বেশি হলে আর একটু বাড়তে পারে। তুঙ্গনাথের পথ কিন্তু বড়ই চড়াই, অল্প পথ, মাত্র 4 কিলোমিটার, কিন্তু চড়াই সাংঘাতিক। আর 5টা কেদারের মধ্যে সর্বোচ্চ হচ্ছে এই তুঙ্গনাথ। 12,070 ফিট খুব সম্ভবত উচ্চতা তুঙ্গনাথের। এখানে এই অঞ্চলে যে সকল পাখি দেখা যায় তার একটা পরিচিতি দেওয়া রয়েছে এই বোর্ডে। আমরা যখন যাত্রা শুরু করেছি তখন ঘড়িতে বাজে 8:12। দেখা যাক কতক্ষণ লাগে। না না, আমরা বেশি সময় নিয়ে যাব, তার কারণে আমাদের ছবি তুলতে যেতে হবে। চড়াই হলেও তুঙ্গনাথের পথ বড়ই সুন্দর। আর একটু পর থেকে বুগিয়াল শুরু হবে। রডোডেনড্রন গাছ অলরেডি শুরু হয়ে গেছে। মে মাসে এলে এখানে প্রচুর রডোডেনড্রন দেখতে পাবেন, এপ্রিল মাঝামাঝি থেকে। আরেকজনের কথা না বললেই নয়, আমি চেষ্টা করব তাকে খুঁজে পেতে। যারা আমার লেখা দু একটা পড়েছেন, আমি ইউটিউব কমিউনিটিতে বা ফেসবুকে লিখেছিলাম একবার তার কথা, 2009 সালের সেই অভিজ্ঞতা। এই পথে আমার সঙ্গে দেখা হয়েছিল প্রকাশের বা মুন্নির, একজন বৃহন্নলা, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এখানে, এবং সেই অভিজ্ঞতা আমি লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই না? ঠিক, হ্যাঁ মনে আছে, খুব ভালো লিখেছিল দাদা। যারা এখনও লেখাটা পড়েননি, আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুকের ওই লেখাটা যে পোস্ট করেছিলাম তার লিঙ্ক দিয়ে দেবো, একটু পড়ে দেখবেন। প্রকাশ আমাকে সেই দিন ঝড়ঝঞ্ঝার মধ্যে নামিয়ে এনেছিল তুঙ্গনাথ থেকে এখানে নিচে। জানি না দেখা পাবো কি না। আমি সেই লেখার শেষে লিখেছিলাম যে আবার তুঙ্গনাথ যাব প্রকাশের খোঁজে, দেখা যাক পাই কি না। मैं यहाँ पे 2009 से आया था। थोड़ा सा दिखा सकते हैं आप? हाँ हाँ, प्रकाश ने प्रकाश। प्रकाश में से बोला अरे देखून वो एक्सपायर हो गया यार भैया। कितना कितना साल पहले सुसाइड कर दी ना सुसाइड कर दी? 2010 में वो एक्सपायर हो गया। 2010 में। অদ্ভুত একটা বিষণ্ণতা লাগছে এটা শুনে। আমি এই আমি ছবিটা তো- নিয়ে ঘোড়াওয়ালাদের জিজ্ঞেস করছি, এ বলল ও 2010-এ মারা গেছে। দেখ, আমি তো চিনতামও না, তোর লেখার মধ্যে দিয়েই কিছুটা হলে চিনেছিলাম। হ্যাঁ, আর ভেবেছিলাম হয়তো দেখাও হবে এখানে এসে, কিন্তু এরকম একটা সংবাদ সত্যি। বলছে সুইসাইড করেছে। খারাপ হয়ে গেল মনটা, বুঝলেন? দেখুন এই ছবিটা নিয়ে আমি ঘোড়াওয়ালাদের দেখাচ্ছিলাম, না জানলেই বোধহয় ভালো হতো যে প্রকাশ আর নেই। খুব আশা নিয়ে এসেছিলাম যে আবার ওর সঙ্গে দেখা হবে। খুব খারাপ লাগছে মনটা, জানেন? পৃথিবীতেও তাই, যে আমি ওই লেখার শেষে লিখেছিলাম আবার তুঙ্গনাথ যাব প্রকাশ দর্শনে, তো দর্শন তো হলো না। যাত্রা কমপ্লিট করতে হবে। চলো, মহাদেবের যা ইচ্ছা তা মাথা পেতে নিতেই হবে। প্রকাশরা এই রাস্তায় ঘোড়া নিয়ে যাতায়াত করতো, প্রকাশ ওর ভাই আর বাবা। সেই জন্যই আমি ঘোড়াওয়ালাদের ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করছিলাম যদি চিনতে পারে। প্রচুর পাখি। হ্যাঁ, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, নিস্তব্ধ, শুধুমাত্র পাখির আওয়াজ। অবশ্য না, মাঝে মাঝে ঘোড়ার ঘন্টাও শোনা যাচ্ছে। এগুলো ঘোড়া নয়, খচ্চর। হ্যাঁ, ওই আর কি, খচ্চর। আর খানিকটা এগুলোর পরে শুরু হলো সবুজ ঘাসে ছাওয়া ভূমি, যাকে এখানে বলে বুগিয়াল। অপূর্ব সুন্দর এই পথ। তুঙ্গনাথের পথে অতুলনীয় সুন্দর এই বুগিয়াল। দুনিয়ায় প্রকৃতির এই জীবন মৃত্যুর খেলা, দুঃখ সুখের এই আবর্তন চলতেই থাকবে। প্রকৃতি নিজেই এখানে নায়ক, আবার নিজেই খলনায়ক। জানি না ক্যামেরা আসছে কিনা, বুগিয়ালের ওপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে চৌখাম্বা। এদিকে তো রাস্তা চলে গেছে, এদিকে শর্টকাট। পৃথ্বী শর্টকাট নিল, আমি ওই দিক দিয়ে যাব। আমরা শর্টকাট নিতে শুরু করেছিলাম, কিন্তু নিচে লেখা ছিল
शॉर्टकट लेकर बुग्याल में प्रवेश करना दंडनीय अपराध है। तो আমরা ছেড়ে দিলাম, আমরা আবার মেইন রাস্তায় এসে রাস্তা দিয়ে যাচ্ছি। তুঙ্গনাথের পথে অনেক এরকম দোকান পাবেন, ম্যাগি, চা এগুলো পেয়ে যাবেন এখানে। পঞ্চকেদার কিভাবে তৈরি হলো, পুরাণের সেই গল্পটা কি আপনারা জানেন? আমরা জানি পঞ্চকেদার, মতান্তরে কিন্তু 6 নম্বর কেদারও রয়েছে। তাও কি আপনারা জানেন? আমি বলবো এই পুরাণের গল্পটা, আর একটু ওপরে উঠে নিই, তারপরে খুব ইন্টারেস্টিং কিন্তু সেই গল্প, মানে যেভাবে বর্ণিত আছে পঞ্চকেদার তৈরি হওয়ার গল্প, খুব ইন্টারেস্টিং। যতই চড়াই হোক, তুঙ্গনাথের পথ এতটাই সুন্দর যে হাঁটতে কোনো ক্লান্তি লাগে না। দুদিকে সবুজে সবুজ, প্রচুর গাছ, পাখির ডাক, সব মিলিয়ে তুঙ্গনাথ যাত্রা কিন্তু বেশ মনোরম। চোখটাতে ভালো ঠান্ডা লাগছিল, কিন্তু এখন বেশ গরম, আর হাঁটছি বলেই আরো গরম লাগছে, ঘাম হচ্ছে রীতিমতো আর কি জ্যাকেটটা পরে, সেই জন্য খুললাম। নিলাম, ছেড়ে আমরা জায়গায় রেখে দিয়েছি, অনেকটাই চলে এসেছি। খানিকটা নিচে বেলা উপর বেলা দাঁড়িয়ে চারদিকে সৌন্দর্যের আনন্দ নিন, তারপর আবার চলুন। মিত্রজিৎ, কটা বাজে? 1.5 কিলোমিটার বাকি আছে। ও, আরো 1.5 কিলোমিটার বাকি আছে, মানে আড়াই চলে এসেছি। ওখান থেকে চন্দ্রশিলা আবার কিলোমিটার 1.5, নিচে লেখা ছিল 2 কিলোমিটার, কিন্তু আমার মনে হয় একটু কম হবে। এখন বাজে 9:26। আমরা মাঝে ভিডিও করতে করতে আসছি, এই জন্য একটু সময় লাগছে। ওই হেঁটেছি হয়তো 50 মিনিট মতো। এই দেখুন, এখানে দৃশ্যমান চৌখাম্বা। আকাশটা ক্লিয়ার নয়, যদি এক পশলা বৃষ্টি হয়ে যেত তাহলে খুব সুন্দর দেখা যেত। পাশে আরও কিছু শৃঙ্গ দেখা যাচ্ছে, কিন্তু পরিষ্কার নয়। অক্টোবরে এলে, অক্টোবর নভেম্বর অথবা এপ্রিল, খুব সুন্দর দৃশ্যমান হয় তখন এই শৃঙ্গগুলো, বিশেষ করে চৌখাম্বা। দারুণ দেখা যায় এখান থেকে। দেখুন, এই পথ দিয়ে চলে এলাম আমরা। ওই যে নিচে বুগিয়াল দেখা যাচ্ছে। নিচের থেকে ওপরে তাকালে মনে হচ্ছিল অতটা উঁচু, বাবা কত উঁচু উঠতে হবে, তাই না? তারপর আস্তে আস্তে চলতে চলতে চলেই আসলাম প্রায়। হ্যাঁ, অসুবিধার কিছু নেই। পাহাড়ি পথে কি হয়, চলতে থাকতে হবে, এটাই মহামন্ত্র। থামলে হবে না। আপনি যত আসতে পারবেন চলুন, চলতে থাকুন, যত কষ্টই হোক চলতে থাকুন। আর যখন একটু শারীরিক কষ্ট ভুলতে চাইবেন, চারদিকে একবার চোখ বুলিয়ে নিন, তাহলেই হবে। চলে এসেছি প্রায়। আচ্ছা, অনেকক্ষণ ধরে আপনাদের বলছি যে পঞ্চকেদারের গল্পটা বলবো, মানে পুরাণে যা কথিত আছে, কিভাবে তৈরি হলো এই পঞ্চকেদার, মতান্তরে ষষ্ঠ কেদার। ওই দেখা মিলছে তুঙ্গনাথ মন্দিরের, সেই গল্পটা আস্তে আস্তে বলছি, অনেক বড়, মহাভারতের সময়কার।
একটু একটু করে বলছি। আগে দেখুন এই পথের শেষ অংশটুকু, এই যে ওইখানে তুঙ্গনাথ মন্দির, চলে এসেছি। আর শেষ 1 কিলোমিটার রয়েছে। পৃথ্বীজিৎ, হ্যাঁ, এই পঞ্চকেদারের গল্পটা জানিস? না বল শুনি। হ্যাঁ, আপনাদেরকেও বলি, পৃথ্বীজিৎকেও বলি। হ্যাঁ, ছোটবেলা থেকেই গল্প আমার খুব প্রিয়। আমাদের পথের ক্লান্তিও একটু কম হবে। মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবদের তো প্রচুর পাপ হলো। আত্মীয় স্বজন, গুরুদেব, ভাই, বন্ধু, ব্রাহ্মণদের হত্যা করে। তো এই পাপের বোঝা নিয়ে পাণ্ডবরা তো আর স্বর্গে যেতে পারবে না, সেটা পাণ্ডবেরা বুঝতে পারলো, যুধিষ্ঠির বুঝতে পারলেন। তো কি করলে এই পাপ কমবে, এই পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়, সে নিয়ে পাণ্ডবেরা ভাবছিলেন। তো যুধিষ্ঠির স্মরণ করলেন নারদ মুনির। নারদ মুনি এসে বললেন, হ্যাঁ পাপ তো হয়েছে, এই পাপ নিয়ে তোমরা স্বর্গেও যেতে পারবে না। তখন যুধিষ্ঠির বললেন, আচ্ছা তাহলে রাস্তা কি, কোনো কি রাস্তা নেই? নারদ বললেন, হ্যাঁ নিশ্চয়ই আছে। যদি দেবাদিদেব মহাদেব তোমাদের আশীর্বাদ করেন, তাকে যদি তুষ্ট করতে পারো, তবেই একমাত্র তোমাদের এই পাপের ভাগ কমবে, লাঘব হবে, তোমাদের স্বর্গে যাওয়া সম্ভব হবে। তো পঞ্চপাণ্ডব তখন বললেন, তাহলে দেবাদিদেবের শরণ নেওয়া যাক। আচ্ছা, এদিকে জানিস তো নারদ মুনির কথা। হ্যাঁ আরে বাবা, ওনার মতো কুচুটে লোক আর কি কমই আছে খুব। এটাকে আবার কিন্তু উল্টো পাল্টা ভাববেন না, মানে আমি যা জানি সেটাই বললাম। হ্যাঁ, তো নারদ মুনি কী করলেন, উনি এবার সরাসরি না চলে গেলেন কাশীতে, মহাদেবের কাছে গিয়ে বললেন, দেবাদিদেব প্রভু, এই যে পাণ্ডবেরা তো আসছে আপনার কাছে। যে কেন? আপনারা সবাই জানেন যে মহাদেব কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের সাংঘাতিক বিরুদ্ধে ছিলেন। মহাভারতের ঘটনায় মহাদেব মোটেও তুষ্ট ছিলেন না, তিনি যার পরনায় ক্রোধিতই হয়েছিলেন। তবু নারদ মুনি বললেন যে দেখুন, এই পাণ্ডবেরা এত পাপ করেছে, এবার আপনার কাছে আসছে আশীর্বাদের আশায়। নারদ মুনি কিন্তু আবার বলেছেন ওদেরকে আসতে, মানে একাধারে উনিই বুদ্ধি দিয়েছেন যে এইটা করলে পাপ মুক্ত হওয়া যাবে। আবার গিয়ে মহাদেবকে বলছেন, দেখুন প্রভু আসছে, আপনি যদি আশীর্বাদ দিয়ে দেন তাহলে তো স্বর্গে চলে যাবে। বাহ, বলছে, না আমি দেবো না, মোটেও আশীর্বাদ দেবো না। বলছে, আপনি ভোলেনাথ, আপনার এসে পা জড়িয়ে ধরলে আপনি সবাইকে আশীর্বাদ করে দেন, বর দিয়ে দেন, আপনার কোনো বিশ্বাস নেই। আপনার পায়ে এসে পড়বে, আপনার তপস্যা করবে, আপনি মেনে যাবেন। তো মহাদেব বলছে, হ্যাঁ এটাও তো ঠিক কথা। পৃথ্বীজিতের আর তস হয়েছে না, বলছে গল্পটা বল, তারপর চল। হ্যাঁ হ্যাঁ, বল বল। তাড়াতাড়ি শেষ করে নেয় ভালো ব্যাপারটা, বুঝলি না? হ্যাঁ। গল্প ঝুলিয়ে রাখতে নেই। ঠিক। আগে এটা বোঝা গেল যে এতক্ষণ যা বললি তাতে নারদ মুনি ছিলেন হচ্ছে কি বলে, কোণের ঘরের মাসি আর বরের ঘরের পিসি। একদম একদম। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, নারদ মুনি তো কাশীতে গেছেন, তখন মহাদেব কাশীতে ছিলেন, কৈলাসে না। যাই হোক, তো বললেন মহাদেবকে যে আপনি তো মশাই দিয়ে দেবেন আশীর্বাদ। মহাদেব বললেন, হ্যাঁ সত্যিই তো, আমাকে যদি ভক্ত এসে আহ্বান করে, আমি তো ভাই ভক্তের ডাকে সাড়া দেবো। বলছে, তাহলে উপায়? নারদ বললেন, প্রভু আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে চলে যান, মানে পালিয়ে যান, পরিষ্কার, বুঝলি তো? আচ্ছা, আপনি পাণ্ডবদের দর্শন দেবেন না। বলছে, পালিয়ে যাবো? বলছে, হ্যাঁ আপনি চলে যান, আপনি হিমালয়ে চলে যান, হিমালয়ে গিয়ে কোনো এক জায়গায় আপনি, বলছে আপনি আন্ডারগ্রাউন্ড হয়ে যান। তো মহাদেব কী করলেন, উনি এই গাড়োয়ালে চলে এলেন। গাড়োয়ালে এসে উনি গা ঢাকা দিয়ে তপস্যা করছেন। এবার তো পাণ্ডবরা খুঁজতে খুঁজতে কাশীতে গেছে, কাশীতে গিয়ে তো মহাদেবকে পেলেন না পাণ্ডবরা। কাশীতে গিয়ে কাশীতে গিয়ে বুঝতে পারলেন পাণ্ডবরা যে, পঞ্চপাণ্ডব বুঝলেন যে মহাদেব চলে গেছে হিমালয়ে। তখন পঞ্চপাণ্ডব আবার কাশীর থেকে হিমালয় এলেন, খুঁজতে 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 তো খুঁজছেন। এদিকে মহাদেবও বুঝতে পারছেন, নারদ এসে আবার মহাদেবকে বলেছে যে, প্রভু ওরা কিন্তু হিমালয়ে চলে এসেছে আপনার খোঁজে, আপনি খবরদার কৈলাসে যাবেন না, এরপর কিন্তু ওরা কৈলাসে যাবে, আপনার ঘর কৈলাসে, কোথাও না পেলে কৈলাসে আপনাকে খুঁজবেই। তো মহাদেব বলছে, হ্যাঁ কৈলাসে যাওয়া যাবে না। তো এইখানে গাড়োয়ালে মহাদেব ঘুরে বেড়াচ্ছিলেন, বুঝলেন শেষ রক্ষা হবে না, পাণ্ডবরা যেভাবে খুঁজছে। তো মহাদেব কি করলেন, একটা ষাঁড়ের রূপ ধারণ করলেন। ষাঁড়ের রূপ ধারণ করে এই গুপ্ত কাশী এখন যে জায়গাটা, সেই জায়গায় বিচরণ করছিলেন। মানে
কাশী হচ্ছে মহাদেবের নাম, আর গুপ্ত কাশী মানে ওই গুপ্ত হ্যাঁ হ্যাঁ মানে বুঝেছি। ছদ্ম মহাদেব আর কি, সেইখান থেকেই গুপ্ত কাশী নাম। তো এইবার ভীম কি করেছে, মানে দ্বিতীয় পাণ্ডব মহাবলী ভীম দূর থেকে না মহাদেবকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে যুধিষ্ঠিরকে বলেছে যে দাদা ওই যে মহাদেব ওইখানে ষাঁড়ের বেশে রয়েছে। ভীম বুঝতে পেরেছে যে ওটা মহাদেব। তো যুধিষ্ঠির বলেছে ধর ধর ধর, গিয়ে ধর তাড়াতাড়ি। তো ভীম দৌড়েছে। মহাদেব বুঝেছে যে ভীম দৌড়ে আসছে মহাদেবকে ধরার জন্য। তো মহাদেব তখন ছুটে ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভীম গিয়ে পেছন থেকে জাপটে ধরেছে মহাদেবকে, মানে ওই ষাঁড়রূপী মহাদেবকে। তো সেই সময় মানে অ্যাকর্ডিং টু দ্য লজ অফ ফিজিক্স প্রচণ্ড জোরে চাপটে ধরেছে। মহাদেব ছিটকে বেরিয়ে যেতে চাইছে। ষাঁড়ের দেহ 5টা ভাগে বিভক্ত হয়ে যায়, মতান্তরে 6টা ভাগে বলছি সেটা। এই 5টা ভাগে বিভক্ত হয়ে গিয়ে 5 জায়গায় অ্যাপিয়ার হয়, 5 জায়গায় ছড়িয়ে পড়ে। তার প্রথমটা হচ্ছে কেদারনাথ, যেখানে ওই ষাঁড়ের কুঁচটা পড়েছিল। দ্বিতীয় হচ্ছে মধমহেশ্বর, যেখানে ওই ষাঁড়ের নাভিকুণ্ডলী পড়েছিল। তৃতীয় তুঙ্গনাথ, যেখানে আমরা যাচ্ছি, এখানে ওই ষাঁড়ের বাহু পড়েছিল। তারপর রুদ্রনাথ, যেখানে মুখমণ্ডলী। আর কল্পেশ্বর, যেখানে ওই ষাঁড়ের চুল পড়েছিল। তো এই হচ্ছে 5 কেদার। পাণ্ডবেরা এই 5টা কেদার ধাম তৈরি করেন এবং তারপর কেদারনাথে বসে পঞ্চপাণ্ডব শিবের আরাধনা করেন। মহাদেব তুষ্ট হন, তাদেরকে আশীর্বাদ করেন। তারপরের ঘটনা আপনারা জানেন। তারপর 5 ভাই দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পথে যাত্রা করবে। তো এই হচ্ছে পঞ্চ কেদারের গল্প। কিন্তু মতান্তরে 6ষ্ঠ কেদারও রয়েছে। সেটা কোথায় জানেন? সেটা হচ্ছে পশুপতিনাথ, কাঠমান্ডু, নেপাল, যেখানে আমরা গিয়েছিলাম। তো পশুপতিনাথে বলা হয় যে ওই ষাঁড়ের মাথা পড়েছিল এবং পশুপতিনাথে ওই ষাঁড়ের মাথাকেই কিন্তু পুজো করা হয়। আমরা দেখেছিলাম গিয়ে, তাই তো? তো এই হচ্ছে পঞ্চকেদার, মতান্তরে 6 কেদারের গল্প, যেটা পুরাণে রয়েছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে এখনকার যে মন্দিরগুলো, এগুলো কিন্তু তৈরি হয়েছে অনেক পরে। বলা হয় কেদারনাথের মন্দির পাণ্ডবেরা তৈরি করেছিল। এই 5টা মন্দিরই পাণ্ডবেরা তৈরি করেছিল। কিন্তু 8ম শতকে শঙ্করাচার্য এগুলোকে সব রিভাইভ করেন। শঙ্করাচার্য কিন্তু এরকমও বলতে শোনা যায় যে সকালবেলা উনি বদ্রীনাথে আরাধনা করতেন আর সন্ধ্যেবেলা কেদারনাথে করতেন। মাঝখানে যাওয়ার পথে মধমহেশ্বরে আবার পুজো করে যেতেন। তো শঙ্করাচার্য কীভাবে সকাল বিকেল এই কেদারনাথ বদ্রীনাথ করতেন সেই রহস্য আজও অজানা। এটা কিন্তু লেখা রয়েছে বিভিন্ন পুরাণে, বিভিন্ন কথায়। যাই হোক, শেষ পথটা চলা যাক। চলো চলো, শেষটুকু। আকাশে মেঘ ঢেকে গেছে। পৃথ্বীজিৎ, হ্যাঁ এই জায়গাটায় কিন্তু টুকরো মেঘ রয়েছে। ফেরার সময় আবার বর্ষা হতে পারে। বর্ষা হলে আকাশে একটু ফর্সা হবে, তাতে একটু ওই পাহাড়গুলো ভালো দেখা যাবে। ঠিক। বলছি ঘোড়াগুলোর কি অবস্থা, তাই বলছি আর কি। কেন? তার থেকে দ্বিগুণের মানুষজন তার পিঠে চললে যেটা হয় আর কি, বেচারি ইয়ে হয়ে গেছে। দেখ ঘোড়াগুলোকে যা খাটায় রে। কেদারনাথে আমি দেখেছিলাম উঠতে উঠতে এরকম একটা ঘোড়া রাস্তায় মোড়ে মুখ টুকরে পড়ে আছে। সেগুলো খারাপ লাগে আর কি, কিন্তু কিছু করার নেই। এটা হয়তো এদের রুজি রুটি একটা, নাহলে এরা কি করবে। হ্যাঁ, হয়ে যাক। নিম্বু পানি, এই যে নিম্বু পানি 50 টাকা করে। ওখানে আমরা দেউরিয়া তালে খেয়েছিলাম কত নিল? 30 টাকা। দেখুন এই হচ্ছে অবস্থা, কত এখানে পড়ে রয়েছে। দেখ এদিকে দেখুন, প্রচুর প্লাস্টিকের বোতল সারা পথ জুড়ে। এত সুন্দর রাস্তায় এরকমভাবে নোংরা করার কোনো মানে হয়? এসে গেছি আমরা মন্দিরে, আমরা চলে এসেছি। এই হচ্ছে গেট। এদিক দিয়েও যাওয়া যায়, আবার ওপাশ দিয়ে পেছন দিয়ে ঘুরেও যাওয়া যায়। এই বাঁদিকে মন্দিরের রাস্তা, এই যে এটা আরেকটা রাস্তা পেছন দিক দিয়ে। আর এই ডান দিকের রাস্তা, এটা চলে গেছে চন্দ্রশিলা। এখানে লেখা আছে 1 কিলোমিটার। আমার ঘড়িতে এখন ঠিক 10টা বেজে 30 মিনিট। তুঙ্গনাথ অব্দি আসতে আমাদের সময় লাগলো 1.25 ঘন্টার মতো। 1.25 ঘন্টা, মানে এটা অ্যাকচুয়ালি যদি স্ট্রেট হাঁটা যেত তাহলে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা চলে আসতে পারতাম হ্যাঁ। যদি ভিডিও না করতাম। নর্মালি তাই লাগা উচিত। দেখা যাক এখন চন্দ্রশিলা কতক্ষণ লাগে। চন্দ্রশিলা যারা প্ল্যান করবেন তারা 1 রাত এখানে থেকে যাবেন। ভোরবেলা ওখানে চলে যাবেন সূর্যোদয়ের আগে।
সূর্যোদয় কিন্তু চন্দ্রশিলা থেকে অসাধারণ লাগে, তবে এই সময়টা ঠিক সময় নয়। হ্যাঁ। এখন সানরাইজ ভালোভাবে দেখা গেলেও ওইদিকের যে শৃঙ্গগুলো আছে, চৌখাম্বা সহ যাবতীয় শৃঙ্গ, নন্দা দেবী, নন্দাঘুন্টি, সব কিছু দেখা যায়। সূর্যের প্রথম আলো কিন্তু ওই শৃঙ্গগুলোর উপর যখন পড়ে চন্দ্রশিলা থেকে অপূর্ব লাগে। কিন্তু এই সময়টা দেখতেই পাচ্ছেন আকাশ কুয়াশাচ্ছন্ন। তো নভেম্বর মাস, অক্টোবর মাস অথবা এপ্রিল মাস বেস্ট সময়, অথবা বর্ষার ঠিক পরে পরে। কৌশিক, বিশ্বজিৎ, ঈশিতা, অভিজিৎ। আচ্ছা, তোমরা এসছো দুর্গাপুর, রানীগঞ্জ। আচ্ছা, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। খুব ভালো লাগলো আলাপ হয়ে, ভালো থেকো। কেমন লাগছে তুঙ্গনাথ? হর হর মহাদেব। মন্দিরে এখন অনেক ভিড়। আমরা ঠিক করলাম আগে চন্দ্রশিলা ঘুরে আসবো, ফেরার পথে মন্দিরে ঢুকবো। তো এখান থেকে এরা যা বললো 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। দেখা যাক। এইদিকে তুঙ্গনাথ মন্দির, আর এই রাস্তা চলে গেছে চন্দ্রশিলা ওই ওপরে। চন্দ্রশিলার রাস্তা কিন্তু একটু খারাপ। তুঙ্গনাথ অবধি পাথরের বাধাই করা রাস্তা বেশ ভালো ছিল, সেই তুলনায় এটা অতটা ভালো নয়। এখান থেকে হ্যাঁ, অপূর্ব, অসাধারণ, কি বলবো বুঝতে পারছি না, কি যে লাগছে। আহা, ওই দেখা যাচ্ছে চন্দ্রশিলা পিক। এখান দিয়েও যাওয়া যেতে পারে, আবার এই রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে। আকাশ মেঘলা, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, মেঘ বাড়ছে আস্তে আস্তে। তো ওটাই একটু ভয় লাগছে, যদি তেড়ে বৃষ্টি নামে তাহলে কেলেঙ্কারি কাণ্ড হবে। ছাতা নেই, বর্ষাতি নেই, কিছু নেই, সেক্ষেত্রে নামতে আমাদের দেরি হয়ে যাবে। সাংঘাতিক চড়াই। চলে এসছি পৃথ্বীজিৎ, পতাকা দেখা যাচ্ছে ওপরের। চন্দ্রশিলায় এই শেষ চড়াইটা সাংঘাতিক ছিল, তবে টেম্পারেচার এখন আরামদায়ক, ওই 14-15 ডিগ্রি হবে। যেহেতু হাঁটছি ঠান্ডা বিশেষ লাগছে না, জ্যাকেট এখনো বার করার প্রয়োজনীয়তা অনুভব করছি না, তবে নামার সময় মনে হয় লাগবে। শুধু একটাই ভয়, কালো মেঘটা আকাশে বড় হচ্ছে, ওটার জন্যই মাঝে মাঝে চিন্তা হচ্ছে। আর এই মন্দিরে দেবতা দর্শনের থেকে নিজেদের ছবি তোলার লোকের বেশি আগ্রহ। দেবতা লোকে আদৌ দেখতে এসছে বলে মনে হয় না, মনে হয় সেলফি তুলতে, ছবি তুলতেই মেনলি এসছে আর কি, সেটাই করছে লোকজন। রাজা দক্ষ প্রজাপতির 27 কন্যার অন্যতম রোহিণীর প্রেমে পড়েন চন্দ্রদেব, কিন্তু রাজা দক্ষ রুষ্ট হন এই সম্পর্কে। দক্ষের অভিশাপে চন্দ্রদেব হারান তার দৃষ্টিশক্তি। তখন দৃষ্টিশক্তি ফিরে পেতে চন্দ্রদেব এইখানে তপস্যা শুরু করেন দেবাদিদেব মহাদেবের। তপস্যায় মহাদেবকে তুষ্ট করলে মহাদেবের আশীর্বাদে চন্দ্র তার দৃষ্টিশক্তি আবারও ফিরে পান। এই জায়গার নামের পেছনে এই কাহিনী পাওয়া যায় পুরাণে। পৃথ্বীজিৎ একটা কালারফুল পাহাড়ি ইঁদুরের ছবি তুলেছে, ভিডিও তুলেছে। দেখুন, এই রকম পাহাড়ি ইঁদুর কিন্তু না, আমি আগে দেখিনি, আমরা কেউই দেখিনি। তো যাই হোক, আপনাদের জন্য রইল, দেখুন।
যখন একটা সাংঘাতিক কঠিন চ্যালেঞ্জের পরে ডেস্টিনেশনে আপনি পৌঁছে যাবেন, তখন যে আনন্দ হয় না, সেটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। এই যে চন্দ্রশিলায় এখন বসে আছি সকাল থেকে হেঁটে, দারুণ লাগলো। আচ্ছা, চন্দ্রশিলা আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছে, তাই না? ওরকমই হবে হয়তো। হ্যাঁ, মানে আরো কম লাগতো, পথে কয়েকজনের সঙ্গে দেখা হলো, হ্যাঁ, গল্প করতে করতে এলাম। 15 মিনিট ওখানে। যাই হোক, আমার ধারণা খুব বেশি হলে চন্দ্রশিলা 40 মিনিট মতো। 40 মিনিট লাগা উচিত। মানে নিচে থেকে তুঙ্গনাথ 1 ঘন্টা 50 মিনিট, আর তুঙ্গনাথ থেকে আমি সাধারণ লোকে বললাম। एक जो दूसरे वाला है ना, वो आग छोड़ने वाला वो जल गया। এখন বাজে 12টা বেজে 6 মিনিট। আমরা চন্দ্রশিলা থেকে নামা শুরু করলাম। এবার আপনাদেরকে দেখাবো তুঙ্গনাথের মন্দির। দারুণ শান্তির জায়গা ছিল এই চন্দ্রশিলা। ইচ্ছে করছিল সারাদিন বসে থাকি, বিশ্বাস করুন, কিন্তু কিছু করার নেই, নামতে তো হবেই। आप कहाँ से हो? वीडियो में बैठो क्या? हाँ, पटना से। पटना से, ठीक है। कब निकले थे चोपता से? चोपटा से सुबह 7:30 बजे। इतना टाइम लग गया? नहीं, तुंगनाथ में रुके ना हम लोग, लगभग 1 घंटा रुके। अच्छा अच्छा, ठीक 1 घंटा से ऊपर, 1 घंटा तो दर्शन में, फिर 1 घंटा रुके। है। अच्छा ठीक है, अभी आ गए आप? 2.25 घंटे में पहुंच गए थे ऊपर। बस ब्रेकफास्ट वगैरह किए। हाँ ठीक है। जय भोले। जय भोले महादेव। 2022-এর অক্টোবরে আমরা কেদারনাথ এসেছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। 2024-এর জুনে হলো তুঙ্গনাথ চন্দ্রশিলা। এর পরের বছর চেষ্টা করব মদমহেশ্বর যাওয়ার। অবশ্যই সেটা চেষ্টা থাকবে। প্রত্যেক বছর একটা করে কেদারধাম কমপ্লিট করার চেষ্টা করব আমরা, এটাই আপাতত প্ল্যান। মন্দিরে পুজোর জন্য লাইন দেখুন, এই অবধি চলে এসেছে। এখন বাজে 12টা 40 মিনিট। আমরা এসে পৌঁছলাম তুঙ্গনাথের মন্দিরে। 10 মিনিট আগেই পৌঁছেছি অ্যাকচুয়ালি। गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি, দেখা যাক, মোটামুটি ঘন্টাখানেক লাগবে দর্শন হতে, তারপর নিচে নেমে যাব। আর নামার সময় কোথাও একটু খেয়ে নেবো, প্রচণ্ড খিদেও পেয়েছে। সকালে খালি একটা পরোটা খেয়ে ওপরে এসেছি, একটা পরোটা আর একটু দই। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা দেখাতে পারলাম না। এখন আমরা মন্দিরের পাশে এক জায়গায়, খাবার জায়গায়, ধাবাতে বসলাম। প্রচন্ড খিদে পেয়েছে তিনজনেরই, খেয়ে নেবো, তারপর রওনা দেবো। মন্দির খাচ্ছে কারি চাওয়াল। কেসা হ্যায়? ওকে। পিতৃজিতের পরোটা এখনো আসেনি, আমার পরোটা চলে এসছে, ভালোই, ঠিকঠাক। চটপট খেয়ে নিই, তারপর আবার নিচে নামা। বেশিক্ষণ লাগবে না, নিচে নামতে ঘন্টাখানেক লাগবে, 45 মিনিট থেকে 1 ঘন্টা। তুঙ্গনাথে যারা থাকতে চাইবেন তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে এই যে বাবা কালীকমলি ধর্মশালা। মন্দির থেকে এই 50 মিটার নিচেই, মন্দির থেকে 100 মিটার নামলেই এখানে রয়েছে আকাশকুণ্ড। যদিও আকাশকুণ্ডে জল কিছু নেই। হ্যাঁ, আকাশকুণ্ডে জল সব আকাশে, বুঝেছো? জল কিছু নেই, পুরো খালি, আর প্লাস্টিক পড়ে রয়েছে। একটা জাঙ্গিয়াও পড়ে রয়েছে। কি কাণ্ড! মন্দির থেকে 150 মিটার নিচে রয়েছে পাবলিক টয়লেট। বিত্যজিৎ, বলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। কেমন লাগলো তুঙ্গনাথ অভিযান? তুরন্ত লেগেছে, খুব ভালো লেগেছে। তবে আমি আবারও বলবো শেষ করার আগে, আমি যখন 2009 এসেছিলাম জায়গাটা এতটাই ভার্জিন ছিল যে, যেটা আমি দেখেছি আর কি, মানে এখন তো জনসমাগম এত বেশি, কিন্তু তখন সৌন্দর্য আরো অনেক গুণ বেশি ছিল। সেই যাই হোক, মানুষ বাড়ছে, ভক্ত বাড়ছে,
জনসমাগম বাড়ছে। না, ভক্ত তখনও ছিল, থাকলে তো এখন আসতো। কি হয়েছে আমাদের মতো ইউটিউবাররা, হ্যাঁ মানুষ বাড়ছে বললাম, না মানুষ বাড়ছে কি আমাদের মতো ইউটিউবাররা এইসব দেখিয়ে দেখিয়ে এমন বুঝিয়ে দিয়েছে যে এই জায়গাগুলো সহজে যাওয়া যায়। আগেকার দিনে আমাদের দাদু ঠাকুমাদের কাছে ধারণা ছিল যে এগুলো সহজগম্য নয়, সেটাও ঠিক, মানে বাড়ি থেকে বেরুলে আর ফিরবে কিনা কোনো ধারণা ছিল না, হ্যাঁ, তখন সেইভাবেই তো- যেত। কিন্তু তখন আজকের তো- দিনে আমাদের কল্যাণে, বুঝেছো, ঠিক। মানুষের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে খুব সহজেই যাওয়া যায়, আর সমস্ত তথ্য আমরা দিয়ে দিচ্ছি, তাই কিরা? সেটাও ঠিক, সেটাও ঠিক। ঠিক। কেমন লাগলো আমাদের তুঙ্গনাথ আর চন্দ্রশিলার ভ্রমণ কাহিনী, প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের এই যাত্রাপথে আমার জন্য একটা সাংঘাতিক দুঃসংবাদ ছিল। প্রথমে প্রকাশকে খুঁজতে এসেছিলাম, কিন্তু প্রকাশকে পেলাম না। সেটা প্রথমে খুব একটা শক খেয়েছিলাম, ধাক্কা খেয়েছিলাম। তারপর যা হয় মেনে তো নিতেই হবে, এসব জীবন চলবে জীবনের পথে। হ্যাঁ, ঠিক, ঠিক আছে, এসব তো ঘটনা। এবং আমরা জীবনের জয়গানই গেয়ে যাব। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে এর পরের পর্বে, যেখানে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব দেরাদুন থেকে হাওড়া অবধি কুম্ভ এক্সপ্রেসে আমাদের জার্নির গল্প। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার, যে ইদানিংকালে আপনারা হয়তো অনেকেই আমাদের ভিডিও নোটিফিকেশান পাচ্ছেন না, কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং শনি কিন্তু ভিডিও রেগুলারলি দিয়ে যাচ্ছি রাত 8টার সময়। এবং আপনারা আমাদের ইউটিউব যে পেজটা, সেখানে গিয়ে এক্সপ্লোরার শিবাজি সার্চ করলে আমাদের পেজে চলে যাবেন। মানে ইউটিউব অ্যাপ খুলে এক্সপ্লোরার শিবাজি সার্চ করে আমাদের অ্যাপে, আমাদের পেজে যদি চলে যান, আমাদের লেটেস্ট ভিডিওগুলো পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলতে চাইবো, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট বলে একটা সেকশন রয়েছে, সেখানে গেলে কিন্তু পরপর আপনারা আমাদের বিভিন্ন সিরিজগুলো দেখতে পাবেন। বিভিন্ন সিরিজের ভিডিওগুলো সেখানে পরপর অ্যাড করা রয়েছে, সেখানে আপনি সিরিজগুলো কন্টিনিউয়াসলি দেখতে পাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে এর পরের পর্বে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।